হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ আই9 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ালো কালো অধ্যায়ে, নাজি জার্মানির এক ছোট্ট শহর মলকিংয়ে। কিন্তু এই অন্ধকার সময়ের গল্পটাও যেন এক চিলতে আলোর মতো। আর এই গল্পটা আমাদেরকে শোনাচ্ছেন স্বয়ং মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডেথ। ডেথ হচ্ছে এই গল্পটার একজন ন্যারেটর। আজকে আমরা কথা বলবো মার্ক জুজাগের অসাধারণ উপন্যাস দ্য বুক থিফ নিয়ে। আমরা এই বইটার রিভিউ অথবা সামারি নিয়ে আলোচনা করব, এবং এই বইটা মেনলি আমরা 4টা ভাগে আলোচনা করব। প্রথম পর্বে আমরা এই পুরো বইয়ের সামারি বর্ণনা করব সংক্ষেপে। দেন এই গল্পটাকে 3টা ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা বা 3টা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। প্রথমত লেখকের দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়ত একজন পাঠক হিসেবে, এবং সবশেষে গল্পের উল্লেখযোগ্য চরিত্রের চোখ দিয়ে। তাহলে লেটস স্টার্ট, শুরু করা যাক। আমরা যদি এই গল্পের একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া শুরু করি, তাহলে সেটাও আমরা আসলে এই গল্পের প্রধান চরিত্র এবং তার যে ঘটনা প্রবাহ সেগুলো ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করতে হবে। আমরা যদি প্রথম অংশ বলি, এটা বলতে পারবো যে আমরা এটাকে বলতে পারি একটা সূচনা এবং মৃত্যুর আগমন। গল্পটা শুরু হয় 1938 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগের সময়। একজন ছোট্ট মেয়ে লিজেল মেমিঙ্গার তার মা এবং ছোট ভাই ভার্নারকে নিয়ে ট্রেনে চড়ে মলকিং শহরের দিকে যাচ্ছে। তাদের মা একজন কমিউনিস্ট এবং নাজিদের ভয়ে তিনি নিজের সন্তানদের পালক বাবা মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু এই যাত্রাটাই ভয়াবহ হয়ে ওঠে। পথে লিজেলের ছোট ভাই ভার্নার মারা যায়। একটি হিমশীতল স্টেশনে তার কবর খোঁড়া হয়। এই শোকের মাঝেই লিজেল তার জীবনের প্রথম বইটি চুরি করে, এবং বইটির নাম হচ্ছে দ্য গ্রেভ ডিগার্স হ্যান্ডবুক বা কবর খোঁড়ার হাত পুস্তিকা। সে জানে না বইটা কিভাবে পড়তে হয়, কিন্তু তার ভাইয়ের শেষকৃত্যের এই মেমোরি বা স্মৃতি সে আগলে রাখতে চায়। এবং এখানেই প্রথমবারের মতো লিজেলের সাথে মৃত্যুর দেখা হয়। এখানে লিজেল হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, এবং এই গল্পের ন্যারেটর বা একজন কথক হচ্ছে মৃত্যু। মৃত্যু এখানে গল্প বর্ণনা করছে। ইন্টারেস্টিং। এই গল্পের দ্বিতীয় অংশ হচ্ছে হিমেল স্ট্রিটে একটা নতুন জীবন। লিজেল হিমেল স্ট্রিটে তার পালক বাবা মা হ্যান্স ও রোজা হুবারম্যানের বাড়িতে আশ্রয় নেয়। হ্যান্স একজন সদয় হৃদয়ের মানুষ। তিনি অ্যাকর্ডিয়ান বাজান এবং রাতে গভীর স্বপ্নে ভুগতে থাকা লিজেলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। উল্টো দিকে রোজা দেখতে অনেকটা রাগী, কর্কশ স্বভাবের, কিন্তু ভিতরে ভিতরে তিনি খুবই যত্নশীল। লিজেলের জীবনের প্রথম আলো, লাইট দেখা মেলে তার নেইবার বন্ধু রুডি স্টাইনারের মাধ্যমে। রুডি হচ্ছে লেবুর মতো হলুদ চুলের এক দুর্দান্ত ছেলে, যে কিনা কালো মানুষ জেসি ওয়েন্সের মতো হতে চেয়ে নিজের গায়ে কয়লা মেখে দৌড়াতো। রুডি স্টাইনার আর লিজেল দুজনে মিলে হিমেল স্ট্রিটের পাড়ায় চুরি করত, দুষ্টামি করে বেড়াতো। এবং ধীরে ধীরে লিজেলের বিশ্বাস হয় যে রুডি হচ্ছে তার সেরা বন্ধু। এই বইয়ের তৃতীয় অংশ হচ্ছে বইয়ের প্রতি একটা ভালোবাসা এবং একটা নতুন চরিত্রের আগমন, যাকে আমরা ম্যাক্স বলে চিনব। হ্যান্স, লিজেলের পালক পিতা, ধীরে ধীরে লিজেলকে পড়তে শেখানো শুরু করেন। কবর খোঁড়া বা আমরা যেটাকে বলছি দ্য গ্রেভ ডিগার্স হ্যান্ডবুক, এই বইটা দিয়েই শুরু হয় তার পড়া শেখার পথ চলা। এরপর একদিন নাজিদের বই পড়ানো অনুষ্ঠান থেকে আরেকটা বই উদ্ধার করে লিজেল। কিন্তু তারপরে এই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। হ্যান্সের পুরনো স্মৃতি তাকে ফিরিয়ে নিয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে, যেখানে এক ইহুদি সৈনিক
এরিক ভ্যান্ডেনবার্গ তার জীবন বাঁচিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে হ্যান্স রোজা এরিকের ছেলে ম্যাক্স ভ্যান্ডেনবার্গকে নাজিদের হাত থেকে বাঁচাতে নিজেদের বাড়ির বেসমেন্টে লুকিয়ে রাখেন। এবং ম্যাক্সের সাথে লিজেলের এক অসাধারণ বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনই দুঃস্বপ্ন দেখত, দুজনই ছিল কাইন্ড অফ লস্ট। ম্যাক্স বুঝতে পারে যে লিজেলের শব্দের প্রতি কত টান তার, তাই সে তার মাইন্ড ক্যাম্পের পাতায়, মাইন্ড ক্যাম্প হচ্ছে হিটলারের লেখা বই, মাইন্ড ক্যাম্পের পাতায় রং চড়িয়ে দুটো উপহার তৈরি করে, দ্য স্ট্যান্ড ওভার ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ড শেকার। এই গল্পের চতুর্থ অংশে হচ্ছে যুদ্ধের ভয়াবহতা ও ট্র্যাজিক পরিণতি নিয়ে আলোচনা করা হয়। যুদ্ধ যখন তীব্র হয় তখন মলকিং শহরেও বোমা পড়তে শুরু করে। বোমা শেল্টারের সেই অন্ধকার ভয়ে কাপা মুহূর্তগুলো লিজেল গল্প পড়ে শোনাতে শুরু করে, আর তার শব্দগুলো আশ্রয় নেওয়া প্রতিবেশীদের মনে একটু শান্তি এনে দেয়। কিন্তু যুদ্ধ কি কাউকে ছাড়তে পারে? যুদ্ধ কাউকে ছাড়ে না। একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে হিমেল স্ট্রিটের উপর ভয়াবহ বোমা বর্ষণ হয়, হ্যান্স, রোজা, রুডি, যাদের ছাড়া লিজেলের জীবন অসম্পূর্ণ, তারা সবাই মারা যায়। লিজেল বেঁচে যায় কারণ সে তখন বেসমেন্টে বসে নিজের জীবনের গল্প লিখছিল। শেষ পর্যন্ত দেখা যায় লিজেল অনেক বড় হয়ে অস্ট্রেলিয়া চলে যায়, সংসার করে। মৃত্যু বা দ্য ডেথ, এই গল্পের ন্যারেটর লিজেলকে বলছে বই চোর মেয়েটি, দ্য গার্ল হু স্টিলস দ্য বুক। এই ছিল পুরো গল্পের একটা সংক্ষিপ্ত বর্ণনা। আমরা এবার চেষ্টা করব যে লেখকের দৃষ্টিকোণ থেকে এই রাইটার্স পার্সপেক্টিভটা কি, কেন মৃত্যু বা ডেথকে বেস্ট ন্যারেটর হিসেবে বলা হয়েছে এখানে। প্রশ্ন হলো, একজন লেখক হিসেবে মার্ক জুজাক কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প বলতে বেছে নিলেন একজন জার্মান ইহুদি বা সৈনিককে নয়, বরং মৃত্যুকে? এটা কিন্তু অসম্ভব একটা সাহসী সিদ্ধান্ত, কারণ মৃত্যু বা ডেথকে আমরা সাধারণত ভয় পাই। কিন্তু জুজাকের কলামে মৃত্যু হয়ে উঠেছে এক ক্লান্ত, সহানুভূতিশীল এবং খুবই ইন্টারেস্টিং একজন অবজারভার। তিনি গোটা উপন্যাস জুড়ে যে অনন্য রচনা শৈলী ব্যবহার করেছেন, সেটাও লেখক হিসেবে তার মেধার স্বাক্ষর। তিনি গল্পের মাঝে মাঝে বোল্ড অক্ষরে ভবিষ্যতের ঘটনা বলে দেন, যেমন এবং এই বইয়ের পাতায় শীঘ্রই এক মৃত্যুর খবর আসবে। এটা পড়ে আমাদের মনে হবে গল্পের সব রহস্য তো ফাঁস হয়ে গেল, কিন্তু না, উল্টা আপনি আরও আগ্রহ নিয়ে পড়তে থাকবেন, জানতে চাইবেন কিভাবে সেই মৃত্যু ঘটল। এছাড়াও জুজাক ইতিহাসের বিশাল ক্যানভাসে আঁকতে চেয়েছেন সাধারণ মানুষের গল্প। আমরা যদি একাডেমিক ইতিহাস দেখি, যেখানে নাজিদের নৃশংসতার পরিসংখ্যান বলে, সেখানে দ্য বুক থিফ আমাদের দেখায় একজন সাধারণ জার্মান মেয়ে লিজেল মেমিঙ্গার এবং তার পালক বাবা মা হান্স ও রোজা হুভারম্যান, তার বন্ধু রুডি স্টেইনার এবং তাদের বেসমেন্টে লুকিয়ে থাকা ইহুদি যুবক ম্যাক্স ভ্যান্ডেনবার্গ, তাদের মধ্যকার জীবন এবং জীবনের যে রহস্য। লেখক হিসেবে জুজাক আমাদেরকে বারবার মনে করিয়ে দেন, যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনে হয় না, তার চেয়ে বড় যুদ্ধ হয় মানুষের মনুষ্যত্ব ও পশুত্বের মধ্যে। আমরা এবার সেকেন্ড পার্সপেক্টিভ অর্থাৎ পাঠকের দৃষ্টিকোণ দিয়ে এই গল্পটাকে দেখব, রিডার্স পার্সপেক্টিভ। আমরা এটাকে বলতে পারি এ স্টোরি অফ হোপ বা এক টুকরো আশার গল্প। কেন? আমি যখন প্রথম বইটা পড়ি তখন আমার কি অনুভূতি হয়েছিল জানেন? আমার মনে হয়েছিল যেন আমি লিজেলের পাশে হিমেল স্ট্রিটের সেই ফুটপাথ দিয়ে হাঁটছি। পাঠক হিসেবে আপনি শুধু গল্প পড়েন, আপনি সেটাকে অনুভব করেন, এবং এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো এর চরিত্রায়ন। আপনি দেখবেন হ্যান্স হুভারম্যানের চোখে সিগারেট আর অ্যাকর্ডিয়ানের মায়া, একজন বাবা যে তার মেয়েকে রাতের পর রাত জেগে বই পড়ে শোনায়। আপনি হাসবেন, আনন্দিত হবেন,
আপনি হেসে ফেলবেন রুডি স্টেইনারের বোকামিতে, যে জেসি ওয়েন্সের মতো হতে চায়, মুখে কালি মেখে দৌড়ায় আর বারবার বলে, লিজেল তুমি কি আমাকে চুমু দেবে? আর আপনি কাঁদবেন সেই দৃশ্যে যখন ম্যাক্স তার বন্ধু লিজেলের জন্য দুটো উপহার তৈরি করে, দ্য স্ট্যান্ড ওভার ম্যান, দ্য ওয়ার্ড শেকার, হিটলারের মাইন্ড ক্যাম্পের পাতা সাদা করে তার উপর নিজের ভালোবাসার গল্প লেখা। পাঠক হিসেবে এই বইটা আমাদের একটা কঠিন সত্য শিখায়। জুজাক আমাদেরকে দেখান মানুষের মন একই সাথে কতটা নৃশংস আর কতটা মানবিক হতে পারে। যে প্রতিবেশী আপনার জন্য খাবার আনে, সেই প্রতিবেশী আবার নাজি পার্টির ইউনিফর্ম পরে জুসদের দোকান ভাঙচুর করতে যেতে পারে। এই টু ফেস, এই দ্বৈততা আমাদেরকে ভাবায় আমরা নিজেরা আসলে কেমন। এবার আমরা আমাদের ক্যারেক্টার্সের পার্সপেক্টিভ দিয়ে এই বইটা দেখার চেষ্টা করব। আমরা এটাকে বলতে পারি শব্দের শক্তি বা দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। এই গল্পের যে প্রধান চরিত্র লিজেল মেমিঙ্গার, বা আমরা যাকে দ্য বুক থিফ বলছি, সে বলতো এইভাবে, শুরুতে আমি শব্দ চুরি করতাম, কারণ সেগুলো ছিল আমার ভাই আর মায়ের স্মৃতি। এবং প্রথম বইটা ছিল দ্য গ্রেভ ডিগার্স হ্যান্ডবুক, যা আমি আমার ভাইয়ের কবর থেকে নিয়েছিলাম। কিন্তু পরে আমি বুঝি হিটলার শব্দ দিয়েই গোটা দেশকে পাগল বানিয়েছে। তাই আমি যুদ্ধ করেছি শব্দ দিয়েই। আমি শব্দ চুরি করিনি, আমি শব্দ দিয়ে মানুষকে বাঁচিয়েছি। শেল্টারে বসে বসে গল্প পড়ে পড়ে আমার প্রতিবেশীদের ভয় দূর করেছি। আমি লিখতে চেয়েছিলাম আমার গল্প, ইতিহাসের ধুলোয় চাপা না যাওয়ার জন্য। এবার যদি আমি আসি হ্যান্স হুভারম্যান, যাকে আমি অ্যাকর্ডিয়ান বাদক বলছি, তিনি বলছেন, আমি জানতাম না প্রথম বিশ্বযুদ্ধে এক ইহুদি সৈনিক এরিক ভ্যান্ডেনবার্গ আমার প্রাণ বাঁচিয়ে একটি অ্যাকর্ডিয়ান উপহার দিয়ে গিয়েছিল। আর বছরখানেক পর তার ছেলে ম্যাক্স আমার দরজায় এসে দাঁড়ালো। তখন আমি শুধু ভেবেছিলাম, এটা তো আমার পাওনা শোধ করার সময়। আমি আমি ব্রেভ না, আমি সাহসী না, আমি শুধু একজন মানুষ যিনি কিনা তার ঋণ শোধ করতে চায়। ম্যাক্স ভ্যান্ডেনবার্গ বা জুজ, যাকে এখানে একটা ফাইটারের সাথে তুলনা করা যেতে পারে, সে বলছে, অন্ধকার একটা বেসমেন্টে লুকিয়ে থাকতে থাকতে আমি বুঝেছিলাম শত্রুকে শুধু মুষ্টি দিয়ে নয়, শব্দ দিয়েও হারানো যায়। হিটলার যেখানে মাইন্ড ক্যাম্পের ঘৃণার আগুন জ্বেলেছে, আমি সেখানে আমার বন্ধু লিজেলের জন্য ভালোবাসার গাছ লাগিয়েছি। বেঁচে থাকার মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে বলা, আমি আছি, আমি ভালোবাসি। আমরা এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র রুডি স্টেইনার, সে কিভাবে কথা বলতো, সে হয়তো হেসে বলতেন, আমি শুধু চেয়েছিলাম ওই মেয়েটাকে একটু বলতে, সে দারুণ, ওর জন্য আমি এক টুকরো রুটি চুরি করেছি, নদী থেকে বই বাঁচিয়েছি, ও আমাকে কখনো চুমু দেয়নি, কিন্তু ওর পাশে থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমি জানতে চাইনি কেন ও বই চুরি করে, আমি জানতে চেয়েছিলাম শুধু ও কেমন আছে। আমরা যদি কনক্লুশনে আসি যে কেন এই বইটা পড়া উচিত এখনো, এটা শুধু একটা উপন্যাস হিসেবে বলা যায় না, এটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা অভিজ্ঞতা। মার্ক জুজাক আমাদেরকে শিখিয়েছেন সবচেয়ে বড় অন্ধকারের মাঝেও ভালোবাসার আলো জ্বালিয়ে রাখা সম্ভব। তিনি প্রমাণ করেছেন শব্দ যেমন ধ্বংস করতে পারে, তেমনি শব্দই পারে বাঁচাতে, আশা জোগাতে। সো একজন পাঠক হিসেবে এই বই আমাকে শিখিয়েছে ইতিহাসের এই অংশটাকে আরও একটু বেশি মানবিকভাবে দেখতে। মৃত্যু, ডেথ হয়তো আমাদের সবার গল্প শেষ করে দেয়, কিন্তু ভালো গল্পগুলো, ভালোবাসার গল্পগুলো, শব্দের গল্পগুলো, সেগুলো মৃত্যুকেও হার মানায়। লিজেলের মতো আমরাও যদি নিজেদের গল্প বলতে পারি, তাহলে হয়তো আমরাও অমরত্ব লাভ করব। সো এই বইটা খুবই খুবই অসাধারণ, এটা আপনাদের সবাইকে পড়ার জন্য আমন্ত্রণ জানানো হলো।
যদি রিভিউ ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।